প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমরা শোনাব আবুল মনসুর আহমেদের লেখা ছোট গল্প বিদ্রোহী সংঘ। গল্প পাঠে আমি আদর আছি আপনাদের সঙ্গে। খেলাফত আন্দোলনে সমগ্র দেশটা যখন থই থই করিয়া উঠিয়াছিল, তখন আমি পরম উৎসাহেই উহার নিন্দা করিয়াছিলাম। তখন আমি সবেমাত্র বিএ পাশ করিয়া কলেজ হইতে বাহির হইয়াছি। ডেপুটিগিরির স্বপ্নে আমি তখন বিভোর। জালিয়ানওয়ালায় ডায়েরির হত্যাকাণ্ডের প্রতিবাদের বন্যায় যখন ভারতবর্ষ প্লাবিত হইয়া গিয়াছিল, তখনও আমি নেতাদের খামখেয়ালি বাড়াবাড়িতে বিরক্ত প্রকাশ করিয়াছিলাম। তখনও আমি প্রশংসাপত্রের টাইপ করা নকলের বস্তা বগলে সাহেব সুবার বাড়ি বাড়ি ঘোরাফেরা করিয়া আশা পাইতেছি। তারপর যখন ইংরাজ সরকার 20,000 ভারতবাসীকে কারানিক্ষেপ করিলেন, তাব্বি হাম কুছ না কাহা, তখন আমি কর্মখালি পাঠের জন্যে দৈনিক কাগজে এবং চাকুরির দরখাস্তের জন্য ডাক টিকিট ক্রয় বাবদ দুহাতে পয়সা খরচ করিতেছি। এমনকি যখন বাড়ির কাছে চাঁদপুর শলাঙ্গার হাট হইতে আরম্ভ করিয়া কুলকাটি পর্যন্ত অনেক জায়গায় অনেক অকাণ্ড কুকাণ্ড ও হত্যাকাণ্ড একরকম চোখের সামনেই হইয়া গেল, তখনও আমি ইংরাজ ভক্তিতে অবিচল থাকিয়া নিরুদ্বেগে ইংরেজের চাকুরির চেষ্টা করিতে থাকিলাম। কিন্তু অবশেষে আমার ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল। আমার ভেতরে ইংরেজ বিদ্বেষের বহ্নি দাউ দাউ করিয়া জ্বালিয়া উঠিল। সেদিন পুনঃ পুনঃ চাকুরির ভরসা দিয়াও যেদিন জেমস সাহেব আমাকে তাহার অফিস গৃহ হইতে বাহির করিয়া দিবার জন্য তাহার আর্দালিককে হুকুম দিয়া বসিলেন, আমি সাহেবটার অভদ্রতার ভয়ানক চটিয়া গিয়াছিলাম। সুতরাং আর্দালি আসিয়া পৌঁছিবার আগেই আমি বাহির হইয়া আসিলাম। ফলে আর্দালি আমার কেশি স্পর্শ করিতেও পারিল না। কিন্তু আমি বুঝিলাম ইংরাজ জাট্টার মধ্যে সত্যি সত্যি কোনো বিচার নাই। ইহার উপর বিনা টিকিটে ট্রামে চড়ার অপরাধে যেদিন গোরা চেকার আমাকে গোরা সার্জেন্টের হাতে সোপর্দ করিয়া 1 টাকা জরিমানা লাগাইল, সেদিন আমার মধ্যে বিদ্রোহের রক্ত টকবক করিয়া উঠিল। স্বরাজের আবশ্যকতা সম্বন্ধে আমার আর কোনো সন্দেহ থাকিল না। জরিমানার টাকাটা দিয়া পুলিশ কোর্ট হইতে বাহির হইয়া দেখিলাম সার্জেন্টটা আমার দিকে চাহিয়া মুচকি হাসিতেছে। আমি ক্রোধ সমরণ করিতে পারিলাম না। চিৎকার করিয়া বলিলাম, শোন ইংরাজ, আজ হতে আমি বিদ্রোহী, আমি উন্মাদ, আমি চিনিছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ। আমি মুক্ত, আমি সত্য, আমি বিদ্রোহী সৈন্য, আমি ধন্য, আমি ধন্য, মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে চাকরির আসে বাঙালি ফিরিঙ্গির পায়ে ধরিবে না, আর ট্রাম্প কোম্পানি ভাড়া চাহিবার দুঃসাহস করিবে না। সার্জেন্টের দিকে চাহিয়া দেখিলাম তাহার হাসি বন্ধ হইয়া গিয়াছে, চক্ষু বড় হইয়াছে। ইংরাজ জাতির অভদ্রতায় আমি ইতিপূর্বেই নিঃসন্দেহ হইয়াছিলাম, তাই সেখানে আর দেরি করিলাম না। দ্রুতগতিতে রাস্তায় জনতার মধ্যে সামদাইয়া পড়িলাম। কিন্তু তার পূর্বে গোরাকে শুনাইয়া আমি ফিরিঙ্গি বুকে এঁকে দেই পদচিহ্ন বলিয়া সে কার্যে আমার যোগ্যতার প্রমাণস্বরূপ আপাতত ধরণীর বুকেই বাম পায়ের গোড়ালি চিহ্ন রাখিয়া আসিলাম। বাঙালির ক্রোধ তালপাতার আগুনের মতোই ক্ষণস্থায়ী বলিয়া একটা বদনাম আছে। আমিও বাঙালি, অথচ আমি ইংরাজ জাতির উপর সত্যই চটিয়া গিয়াছিলাম। সুতরাং বাঙালি জাতির এই দুর্নাম ঘুচাইবার জন্য আমি আমার ক্রোধটাকে তাজা রাখিবার প্রাণপণ চেষ্টা করিতে লাগিলাম। আমি স্থির করিলাম ইংরাজ জাতিকে হয় ভারতবর্ষ হইতে গলা ধাক্কা দিয়া তাড়াইয়া দিব, নয়তো উহাদিগকে আমাদের আর্দালি করিয়া রাখিব। এই মতলবে আমি এতই কঠোর হইয়া উঠিলাম যে হাজার অনুরোধ অপরোধেও আমার মনে ইংরেজদের প্রতি দয়ার উদ্রেক হইবার কোনো সম্ভাবনা থাকিল না। এই উদ্দেশ্য সাধনের জন্য কি উপায় অবলম্বন করা যায়, সে ভাবনায় আমি অস্থির হইয়া উঠিলাম। পূর্বে স্থির করিয়াছিলাম জেমস সাহেবের নিকট
চাকরির শেষ চেষ্টা করিয়া বিফল হইলে বাড়ি ফিরিয়া আপাতত কিছুদিন বিশ্রাম করিব এবং বাড়িতে আদর আপ্যায়নের ত্রুটি দেখিলে গ্রাম্য কোনো স্কুলে মাস্টারি করিব। কিন্তু ইংরেজ তারাইবার এই নতুন দায়িত্ব কাঁধে পড়ায় আমার প্রোগ্রাম চেঞ্জ করিতে হইল। আপাতত কিছুদিন কলিকাতায় থাকায় স্থির করিলাম। প্রথমে নজর পড়িল স্বভাবতই কংগ্রেসের উপর, তাই কংগ্রেস অফিসে হাঁটাহাঁটি করিলাম। কংগ্রেস নেতাদের সহিত আলাপ করিলাম। কংগ্রেসের উদ্দেশ্যসমূহ ভালো করিয়া অধ্যয়ন করিলাম। কিন্তু হতাশা হইলাম। বুঝিলাম ইংরাজ তাড়ানো ইহাদের কর্ম নয়। ইহারা অন্য সব ব্যাপারে ততটা নন ভায়োলেন্ট না হইলেও ইংরেজ তাড়ানোর ব্যাপারে সত্য সত্যই নন ভায়োলেন্ট। রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র ও যুদ্ধায়োজন ইত্যাদি বড় বড় অপরাধে যাহাদের দীর্ঘদিন কারাদণ্ড হইয়াছিল, এমন দুই একজন সদ্য মুক্ত বিপ্লবী নেতার সঙ্গে দেখা করিলাম। দেখিলাম ষড়যন্ত্রে তাহারা মজবুত বটে, কিন্তু তা রাজার বিরুদ্ধে নয়, নিজের সহোদরের বিরুদ্ধে, এবং যুদ্ধও তাহারা করেন বটে, কিন্তু তা রাজার সঙ্গে নয়, স্ত্রীর সঙ্গে, অধিকন্তু তা বাগযুদ্ধ। সশস্ত্র বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে বহুদিন স্টেট প্রিজনার রূপে যাহারা মন্দালয় ও বক্সা জেলে বাস করিয়া পীড়ার অজুহাতে সম্প্রতি মুক্তি পাইয়া আসিয়াছেন, এমনও অনেকের সহিত সাক্ষাৎ করিলাম। আমার কথা শেষ হইবার আগেই তাহারা আমাকে এজেন্ট প্রোভেক্টর বলিয়া হাঁকাইয়া দিলেন। দেখিলাম সারা বাংলায় আমি ছাড়া ইংরেজদের সত্যিকার শত্রু আরেকজনও নাই। ইংরেজ তাড়াইয়া দেশ স্বাধীন করা যেন আমার একারই দায়িত্ব, আর সবাই যেন ইংরেজদের অধীনে রামরাজত্বে বাস করিতেছে। নেতাদের উপর বিষম রাগ হইল। দেশবাসীর নিরবুদ্ধিতায় আমি একেবারে অতিষ্ঠ হইয়া উঠিলাম। বাঙালির মেষ স্বভাবের উপর ভয়ঙ্কর চটিয়া গেলাম। মনে হইল হাতে ক্ষমতা থাকিলে ইংরেজদের আগে এই বাঙালি জাতিটাই নির্মূল করিয়া ফেলিতাম। আপাতত কোনোটাই সম্ভব ছিল না, তাই স্থির করিলাম বাংলা ত্যাগ করিয়া লখনৌয়ে মৌলানা হজরত মোহানির কাছে কিংবা নাগপুরে ডক্টর মুঞ্জের কাছে চলিয়া যাইব। দেশত্যাগের মতলব স্থির করায় মনটা একটু খারাপ হইয়া গেল, তাই ঘরের মাঠে শেষবারের মতো বেড়াইতে গেলাম। উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক অনেকক্ষণ বেড়াইয়া সন্ধ্যা লাগে লাগে অবস্থায় একটা নির্জন স্থানে বসিয়া পড়িলাম। আকাশ পাতাল অনেক ভাবিতে লাগিলাম। একটি ভদ্রলোক আসিয়া আমার পাশে বসিয়াই কোনো ভূমিকা না করিয়া নিতান্ত সপ্রতিভাবে বলিলেন, জনাবের নিকট ধূমপানের ব্যবস্থা আছে কি? আমি ইংরেজের উপর চটিয়া যাওয়ার পর হইতে সম্পত্তি সিগারেট বর্জন করিয়াছিলাম এবং খাইতে পারিতাম না বটে, কিন্তু বিড়ি কিনিয়া পকেট ভর্তি করিয়া রাখিতাম। বলিলাম, সিগারেট আমি বয়কট করেছি, বিড়ি আছে, দেব? ভদ্রলোক দ্বন্দ্ব বিকাশ করিয়া আরেকটু কাছে ঘেঁষিয়া বসিয়া বলিলেন, বিড়িই আমি ভালোবাসি, দিন। আমি তাহার হাতে বিড়ির আস্ত প্যাকেট দিয়া দিলাম। ভদ্রলোক একটা বিড়ি খুলিয়া প্যাকেটটা বেঞ্চিতে নিজের কাজ ঘেঁষিয়া রাখিয়া বলিলেন, দেশলাইটাও নিশ্চয় আছে আপনার কাছে? আমি পকেটে হাত দিয়া দেশলাইটাও তাহার হাতে দিলাম। তিনি বিড়িটা ধরাইয়া বিড়ির প্যাকেটের উপর দেশলাইটা রাখিয়া দিয়া বলিলেন, আপনি সিগারেট বয়কট করেছেন? বড্ড ভালো করেছেন সাহেব, ওইসব রাবিশ দিয়েই তো ইংরেজরা আমাদের দেশটা লুটে খাচ্ছে। আমি ঈশ্বর হেলান দিয়া বসিয়াছিলাম, একেবারে সোজা হইয়া বসিলাম। ভদ্রলোক বলিতে লাগিলেন, বাঙালি জাত ভালো নয়, নইলে বয়কটটা সফল করতে পারলে শ্বেতকুষ্ঠ মুখ শালাদের মুখ 2 দিনেই একেবারে কালাজ্বরের রোগীর মতো হয়ে যেত। তাই তো আমার ভাবের ভাবুক অন্তত একজন লোকও বাংলায় আছে। আমি পুলকে অধীর হইলাম। ইংরেজের বিরুদ্ধে আমার মুখ খুলিয়া গেল। এতদিনের রুদ্ধ উচ্ছ্বাস ছাড়া পাইয়া আজ নিজেকে একেবারে নিঃশেষ উজাড় করিয়া দিলাম। ভদ্রলোক ছিলেন সত্যি আমারই মতো ইংরেজ বিদ্বেষী। তিনি শুধু আমার কথাই সাই দিলেন না, আমার কথার সমর্থনে অনেক উদাহরণ দিলেন। দেখিলাম ইংরেজ তাড়ানোর ব্যতীত আমাদের মঙ্গল নাই।
এ বিষয়ে ভদ্রলোক আমার সঙ্গে একমত। এ বিষয়ে আমি যে সমস্ত বাধা বিঘ্নের সম্মুখীন হইয়াছি সে সমস্ত কথা ভদ্রলোকের নিকট খুলিয়া বলিলাম। ভদ্রলোক বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, আপনি ঢাকার বিদ্রোহী দলের নাম শুনেননি? আমি অপ্রতীতভাবে বলিলাম, জি না, আমি খবরের কাগজ পড়ি না। ভদ্রলোক বলিলেন, এটা খবরের কাগজের কথা নয়, সত্যি কথা। ঢাকায় এক বিদ্রোহী দলের সৃষ্টি হয়েছে। রুশিয়ার বলশেভিকরা ওদের আদর্শ। বাংলা সরকার ওদের ভয়ে কম্পিত হয়ে উঠেছেন। ভারত সরকার সমর বিভাগের খরচ বাড়াবার মতলব করেছেন। আসামে একটা সামরিক ঘাঁটি তৈরির আয়োজন চলছে। ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল আপাতত ঢাকার বিদ্রোহীদের গতিবিধি লক্ষ্য করছে। আমি উৎসাহে লাফাইয়া উঠিলাম, বলিলাম, বলেন কি সাহেব, এসব কথা কি সত্য? ইংরেজ তাড়াবার সত্যিকার একটা চেষ্টা হচ্ছে তাহলে? প্রবোধ দিয়া ভদ্রলোক বলিলেন, হচ্ছে বই কি, দেশ কি আর আগেকার মতো ঘুমিয়ে আছে? আমি জিজ্ঞেস করিলাম, আপনিও তো ইংরেজের শত্রু, তবে ওই দলে ভর্তি হননি কেন? ভদ্রলোক চারিদিকে সতর্ক দৃষ্টিপাত করিয়া গলার সুর নামাইয়া বলিলেন, কে বলেছে আমি ভর্তি হইনি? আমি ওই দলেরই একজন নগণ্য সেবক। আপনার মতো লোক খুঁজতেই আমার কলকাতায় আসা। ভদ্রলোকের সহিত করমর্দন করিয়া বিদায় হইলাম এবং পরদিন ঢাকা মেলে চড়িয়া বসিলাম। সরকারি চাকুরিয়াদের আমি দুই চক্ষে দেখিতে পারিতাম না। কাজেই অন্য কোনো বন্ধু থাকিলে আমি আমার পুরাতন বন্ধু সরকারি স্কুলের শিক্ষক আফতাব হোসেনের বাসায় উঠিতাম না। অনেকদিন পরে আফতাব হোসেন আমাকে পাইয়া খুব আদর অভ্যর্থনা করিল। আমি আমার উদ্দেশ্যের কথা গোপন রাখিলাম, কারণ তাহার খাইয়া তাহাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিতে চাই, একথা তাহার নিকট বলিতে কেমন বোধবার ঠেকিল। আফতাবও কোনো কথা জিজ্ঞেস করিল না। আমি গোপনে বিদ্রোহী সঙ্গের আড্ডার ঠিকানা জোগাড় করিলাম। শুনিলাম রবিবার দিন দুপুরে এবং অন্যান্য দিন সন্ধ্যার পর সঙ্গের বৈঠক বসে। সেদিন ছিল রবিবার। স্থির করিলাম, খাওয়া দাওয়ার পর আফতাব যখন তার সহধর্মিণীকে লইয়া বিশ্রাম করিবে, সেই ফাঁকে আমি বাহির হইয়া পড়িব। কিন্তু সেদিকে আফতাবের মোটেই গা দেখা গেল না। সে খাওয়া দাওয়া শেষ করিয়া তাহাদের ক্লাবে যাইতে আমাকে চাপিয়া ধরিল। আমি মাথা ফসকাইবার অনেক চেষ্টা করিলাম, কিন্তু সে ছাড়িল না। অজ্ঞত আমি জিজ্ঞাসা করিলাম, তোমাদের ক্লাব কোথায়? সে যে ঠিকানা বলিল তা শুনিয়া আমি চিৎকার করিয়া বলিলাম, সে যে বিদ্রোহীদের আড্ডা। আফতাব হাসিয়া বলিল, লোকে তাই বলে বটে। আমি ঢুক গিলিয়া বলিলাম, তুমি বিদ্রোহী দলভুক্ত? তুমি যে সরকারি চাকুরে। আফতাব আরো হাসিতে লাগিল, বলিল, কেন, সরকারি চাকুরিরা কি মানুষ নয়? উভয়ে রাস্তায় বাহির হইয়া পড়িলাম। যে বিদ্রোহী দলের লোক গভর্নমেন্টের কাজে পর্যন্ত ঢুকিয়াছে, সে দল কত শক্তিশালী তা ভাবিয়া পুলকে আমার রোমাঞ্চ হইল। কল্পনাত্রে দেখিতে লাগিলাম, আমি টেইগার সাহেবের জায়গায় কলিকাতায় কমিশনার হইয়া বসিয়াছি, আর জেমস সাহেব আমার নিকট চাকরির উমেদারি করিতে আসিয়াছে, আর আরদালি আমার হুকুমে জেমসকে বারান্দার খুঁটির সঙ্গে বাঁধিয়া জুতাপেটা করিতেছে। আর সেই কুষ্ঠ মূর্খ সার্জেন্টটা অত তাড়াতাড়ি সে বেটার উপযুক্ত শাস্তি কল্পনা করে উঠিতে পারিলাম না। যথাসময়ের জন্য সে ভাবনা রাখিয়া দিলাম। শুভদিনের আগমনের গরম হাওয়া আমার গাত্র স্পর্শ করিল। আমি ক্ষুধার উদ্দেশ্যে মাথা নত করিলাম। পথে যাইতে যাইতে আফতাব এক মুদি দোকান হইতে 2 পয়সার 2 পুরিয়া চিনি কিনিয়া 1 পুরিয়া আমাকে দিল এবং অপরটি নিজের পকেটে রাখিল। আমি বিস্ময়ে বলিলাম, চিনি দিয়ে কি হবে? আফতাব বলিল, আমাদের দলের প্রধান উদ্দেশ্য প্রথা ও সংস্কারের দাসত্ব থেকে মানুষের মানসিক মুক্তি সাধন। আমি বলিলাম, সাধু উদ্দেশ্য, এই তো চাই, কিন্তু এর সঙ্গে চিনি কেনার সম্বন্ধটা কি স্পষ্ট বুঝতে পারলাম না। আফতাব গভীরভাবে বলিল, আমাদের ক্লাবে চা খাওয়া হয়ে থাকে, তাই বলে চা খাওয়ার নিয়ম আছে একথা বলতে পারো না, কারণ কোনো নিয়ম কানুন আমরা মানি না। নিয়ম কানুন, আইন শৃঙ্খলা ও বিধিনিষেধ নামে আত্মার স্বাধীনতার পরিস্থিতি যেসব গতানুগতিকতা আছে,
তা সব পদদলিত করাই আমাদের সঙ্গের উদ্দেশ্য। আমি বলিলাম, এর সঙ্গে চা খাওয়ার সম্বন্ধটা কি হলো? আফতাব অসহিষ্ণুভাবে বলিল, আগে শুনুই না। আমাদের দলে চা খাওয়া হয়ে থাকে বটে, কিন্তু তাতে দুধ চিনি খাওয়ার নিয়ম নেই। কারণ আমাদের মতে ওটা একটা প্রথা, একটা নিয়ম, একটা গতানুগতিকা। নিয়ম মাত্রেই বাঁধন। চায়ে চিনি খাওয়া একটা নিয়ম, সেই নিয়ম ভাঙাই আমাদের আদর্শ। কিন্তু আমরা আজও সম্পূর্ণ সংস্কার মুক্ত হতে পারিনি বলে চিনি ছাড়া চা খেতে পারি না। তাই বলে দলের আদর্শ নষ্ট করতে চাই না। সেজন্য দলের মেম্বাররা আড্ডায় যাওয়ার সময় পকেটে চিনি নিয়ে যায়। অবশ্য চিনির দামটা মাসিক চাঁদা থেকে বাদ পড়ে থাকে। এর উপর যাদের সামর্থ্য আছে তারা কন্ডেন্সড মিল্কও নিয়ে যায়। আমি কিন্তু দলের আদর্শের অতটা বিরোধিতা করার আবশ্যকতা বোধ করি না। আমি চিনি খাই বটে, কিন্তু দলের আদর্শের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হেতু সেটা সকলের অতি গোপনে খেয়ে থাকি। এই যে আমরা এসে পড়েছি। বলিতে বলিতেই আমরা একটি মাঝারি রকমের একতলা বাড়ির গেটে উপনীত হইলাম। বাড়িটা আগে ভালো ছিল বলিয়াই বোধ হইল। সামনে বেশ খানিকটা খোলা জায়গা, সেটাতে নানা প্রকার আগাছা জন্মে আছে। তারই মধ্য দিয়া একটি সরু রাস্তা। আফতাব বলিল, আগে সেখানে একটি বাগান ছিল, কিন্তু বাগান মূর্তিমান নিয়ম শৃঙ্খলা বলিয়া বিদ্রোহী দল সেটা নষ্ট করিয়া দিয়াছে। আমি কিছু বলিলাম না। ভাবিলাম, বাড়িটা বিদ্রোহীদের আড্ডা হইবার মতো পরগজ বটে, কিন্তু উহা এত খোলা জায়গায় অবস্থিত যে পুলিশের পক্ষে বিদ্রোহীদের গতিবিধি লক্ষ্য করা খুবই সহজ। গেটে প্রবেশ করিয়াই একটা বিষম কোলাহল শুনিতে পাইলাম। সে কোলাহল আড্ডা হইতে আসিতেছিল বলিয়া বোধ হইল। আমি জিজ্ঞাসা করিলাম, এ আবার কি আফতাব? আফতাব বলিল, দলের সভ্যরা গান গাইছে। আমি বিস্ময়ে বলিলাম, গান? এমন তুমুল কোলাহলকে তুমি গান বলছো? আফতাব গম্ভীর মুখে বলিল, সংসার মুক্ত হতে তোমার ঢের দেরি। গান সম্বন্ধে তুমি আজও মান্দাতার আমলের ধারণা নিয়ে বসে আছো। জগৎ আজ সভ্যতার পথে দৈনিক কি স্পিড এগিয়ে যাচ্ছে তার কিছু খবর রাখো? আমি মনে মনে স্বীকার করিলাম, আমি সত্যিই সংস্কার মুক্ত নই। আমরা ঘরে প্রবেশ করিলাম। দেখিলাম সকলে হা করিয়া চিৎকার করিতেছেন। কেহ হারমোনিয়ামে, কেহ তবলে, কেহ বা তদ্ভাবে পাশ বসা বন্ধুর পিঠে হাত চালাইতেছেন। কেহ কথা বলিতেছেন এবং কেহ গান গাইতেছেন নিশ্চয়, কিন্তু কে কোন কাজটি করিতেছেন সে সম্বন্ধে নির্ভুল উক্তি করিবার কোনো উপায় নাই। আফতাবের পেছনে আমাকে দেখিয়া প্রায় সকলেই আমার দিকে দৃষ্টিপাত করিলেন। আমি ঘরে প্রবেশ করিয়াই অভ্যাসবশত আসসালামু আলাইকুম বলিলাম। অমনি সকলে সমস্বরে চিৎকার করে উঠিলেন, কে প্রথার দাস, সংস্কারের গোলাম, আমাদের দলের পবিত্রতা নষ্ট করছে? আফতাব আমার কানে কানে বলিল, ভুল করেছ, এখানে সালাম আদাবের নিয়ম নাই, ওটা একটা প্রথা। তারপর সে অন্য সকলের ন্যায় চিৎকার করিয়া বলিল, আপনারা অস্থির হবেন না। নতুন লোক, ইনি আমার বন্ধু, আমাদের দলে দীক্ষা নেবার জন্য আজ নতুন এখানে এসেছেন। সকলে শান্ত হইলেন, অর্থাৎ আগের ন্যায় গোলমাল আরম্ভ করিলেন। আমাকে লইয়া আফতাব একপাশে বসিয়া পড়িল। আমার সামনে লজ্জাবশতই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক সদস্যদের গানে যোগ দিল না। আমিও অস্বস্তি বোধ করিতে লাগিলাম, কিন্তু আমার বুদ্ধি বিবেচনা ছিল। আমি মনে করিলাম, হাজার হোক বিদ্রোহের পথে ইহাদের তুলনায় আমি নতুন পথিক, কাজেই ইহাদের কার্যের গূঢ় তাৎপর্য বুঝিতে হয়তো আমার একটু দেরি হইতেছে। নতুন করিয়া ইহাদের প্রতি শ্রদ্ধার সঞ্চার হইল। মনোযোগ দিয়া ইহাদের কার্যাদি লক্ষ্য করিতে লাগিলাম। এক ভদ্রলোক গণ্ডগোল আরম্ভ করুন, গণ্ডগোল আরম্ভ করুন বলিয়া ৩-৪ বার চিৎকার করিলে সকলে নীরব হইলেন। আফতাব আমার কানের কাছে বলিল, সর্দার খুব বড় উকিল। সর্দার দাঁড়াইয়া বলিলেন, বারদারিন লগন। বিস্ময়ে আমি আফতাবের মুখের দিকে চাহিলাম। সে মুখে আঙ্গুল দিয়া আমাকে নীরব থাকিতে ইঙ্গিত করিল। আমাদের আজকার দরবারের কনক্লুডিং সং শেষ হয়েছে, এখন চা খেয়ে সবার কাজ আরম্ভ করা যাক। বারদারিন ল, আফতাবদের মুখে তোমরা শুনেছ, আজ এক নতুন বারদারিন ল আমাদের দলে দীক্ষা নিতে এসেছে।
সুতরাং আজকে চা খাওয়ায় তোমরা পুরোপুরিভাবে প্রথা ও সংস্কার মুক্ত হয়ে চলবে, এ আমার করা হুকুম। সকলে সমস্বরে চিৎকার করিলেন, চা। অমনি জৈনক চাকর চা দিয়া যাইতে লাগিল। কেহ কাহারও অপেক্ষা না করিয়া চা খাইতে লাগিলেন। লক্ষ্য করিলাম সকলেই পকেট হইতে মুঠ ভরিয়া চিনি মুখে দিয়া তারপর পিয়ালায় চুমুক দিতেছেন। মুখে চিনি ফুরাইয়া গেলে আরেক মুঠা মুখে দিতেছেন। এভাবে সবাই চা পান করিলেন, আমিও করিলাম। চা খাওয়ার পর সর্দারের হুকুমে আমাকে তাহার নিকট লইয়া যাওয়া হইল। তিনি আমাকে পাশে দাঁড় করাইয়াই বলিলেন, বারদারিন ল, আমাদের মতে দীক্ষা নিতে কোনো আচার প্রথা বা অনুষ্ঠানের প্রয়োজন হয় না। কাজেই এখানে বায়াত পরা বা মাথা মুড়ানোর দরকার নেই। পাগড়ি বা শালগ্রাম শিলারও আবশ্যকতা নেই। আমাদের আদর্শ কাজে পরিণত করতে যারা দৃঢ় প্রতিপজ্ঞ হয়েছেন তারাই আমাদের বারদারিন ল। তুমি আমাদের দলে ভর্তি হচ্ছ, সুতরাং তোমার সঙ্গে ভদ্রতা করে আমি গতানুগতিকতার প্রশ্রয় দিতে চাই না। আমাদের মতো তোমার মুখস্থ হয়েছে তো? আমি অপ্রস্তুত হয়ে বলিলাম, জি না, আপনাদের দলের মোটো তো আমার জানা নেই। সর্দার প্রবোধ দিয়া বলিলেন, আচ্ছা আচ্ছা, 2-4 দিন চেষ্টা করিলেই মুখস্থ হয়ে যাবে। ওই দেখো বলিয়া তিনি চারদিকাকার দেয়ালে আঙ্গুলের নির্দেশন করিলেন। আমি দেখিলাম দেয়ালের বিভিন্ন স্থানে বড় বড় হরফে লেখা আছে, মোরা অনিয়ম উশৃঙ্খল, মোরা দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, মোরা ভীম ভাসমান মাইন, মোরা মানি না কোনো আইন, মোরা বিদ্রোহে বীর, মোরা চির উন্নত শির, বলবীর। আমি চারিদিকে চোখ ফিরাইলাম। সর্দার বলিলেন, যত অনিষ্টের মূল এই আইন। যেদিকে কান পাতো, যেদিকে চোখ ফেরাও, কেবল নিয়ম কানুন, আইন শৃঙ্খলা, প্রথা সংস্কার, ল অ্যান্ড অর্ডার। এইসব আইন শৃঙ্খলার বন্ধনের জন্যই মানুষের আত্মা মুক্তি পাচ্ছে না। এই সমস্ত বিধিনিষেধের চাপে মানুষের আত্মা নুয়ে পড়ছে। মানুষের কল্যাণ করতে হলে সর্বাগ্রে প্রয়োজন আত্মার মুক্তি। আত্মার মুক্তি সাধন করতে হলে সমস্ত আইন কানুনের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে। সমস্ত বিধিনিষেধের বন্ধন পদাঘাতে ছিন্ন করতে হবে। এই আইন কানুনের দোহাই দিয়ে বিধিনিষেধের ছুতা করে কত লোক অপর সহস্র লোককে দাস করে রেখেছে, তাদের মুক্তির পথ আগলে বসে আছে। এই আইন কানুন বিধিনিষেধের বেরি ভাঙায় আমাদের জীবনের ব্রত। এই জন্য আমরা প্রাণপাত করতেই প্রস্তুত। আমরা নিজেরা কোনো আইন শৃঙ্খলা বা বিধিনিষেধ মানি না, সমস্ত গতানুগতিকতা বিসর্জন দিয়ে চলি। ওই যে দেখো দেয়ালে লেখা আছে, যত ইচ্ছে থুতু ফেলো, ধূমপান একেবারে নিষিদ্ধ। ওর ঘুর তাৎপর্য অবশ্য তুমি বুঝছ। এ ঘরের ভেতর থুতু কেউ ফেলবে না বটে, কিন্তু সে সম্বন্ধে কোনো বাধ্যবাধকতা থাকলে সদস্যদের মনে বিধিনিষেধের দাসত্ব বর্ধিত হবে এবং তাতে করে তাদের আত্মার মুক্তি অসম্ভব হয়ে পড়বে। বরঞ্চ এই যে থুতু ফেলবার অবাধ অধিকার দেওয়া সত্ত্বেও এরা কেউ থুতু ফেলছে না, এতে কি তাদের মুক্ত বুদ্ধি সূচিত হচ্ছে না? আর ওই স্মোকিং এর কথা, ওই বড় বড় অক্ষরে নিষেধ বাক্য চোখের সামনে নিয়েও যে সদস্যরা বেদম ধূমপান করছে, এতে করে কি তাদের মধ্যে একটা বিদ্রোহের ভাবই কর্ষিত হচ্ছে না? তুমি লক্ষ্য করেছ, আমাদের দলের সদস্যরা চুপ করতে বললে গন্ডগোল করে, আর গন্ডগোল করতে বললে চুপ করে। সদস্যদের মধ্যে বিদ্রোহের ভাব কর্ষণ করার জন্যই এরূপ করা হয়ে থাকে। আমি সর্দার বলে সদস্যরা যে আমার কথা মতো চলে তা তুমি মনে করো না। এই যে চা খাওয়ার সময় বিশেষ করে আজকার দিনটায় চাতে চিনি খেতে বারণ করেছিলাম, তার উত্তরে সবাই যে আজ বেশি করে চিনি খেলো তাতে আমি বড়ই আনন্দিত হয়েছি। আমরা কেউ ছোট বড় নই, সবাই আমরা সমান। আমরা জীবনের সর্বত্র ডেমোক্রেসি প্রবর্তনের পক্ষপাতী। তুমি লক্ষ্য করেছ, সঙ্গীতেও আমরা ডেমোক্রেসি প্রবর্তন করেছি। একজন গান করবে আর সবাই শুনবে, এ ছিল গত যুগের মনার্কিক্যাল সিস্টেম অফ সং। আমরা সমস্ত মনার্কির উচ্ছেদ করতে চাই। সকলের যে গান গাওয়ার অধিকার আছে, মানুষের এই চিরন্তন জন্মগত অধিকার আমরা মেনে নিয়েছি। কিন্তু এই ডেমোক্রেসি প্রবর্তন করতে গিয়েও আমরা প্রথা ও গতানুগতার কবলে পড়িনি। আমরা পরস্পরকে সমান মনে করি বটে,
কিন্তু সম্বোধন করার বেলা ভাই ব্রাদার বলে গতানুগতিকতার প্রশ্রয় দিই না। এ পর্যন্ত বলিতেই সবাই শোরগোল উঠিল। সর্দার, বাদার-ইন-লর বক্তৃতা দীর্ঘ হয়ে যাচ্ছে, বেশি কথা আমরা শুনব না। সর্দার বলিলেন, বাদার-ইন-লগণ, তোমাদের বিদ্রোহের ভাবে আমি গর্ববোধ করছি। আমি আমার বক্তৃতার দীর্ঘ করব না। এই নতুন বাদার-ইন-লকে আমাদের আদর্শ বোঝাতে গিয়েই আমাকে এত কথা বলতে হয়েছে। সবাইকে বাদার-ইন-ল বলো। সকলে সমস্বরে চিৎকার করিল, বাদার-ইন-ল। সর্দার আমাকে বলিলেন, বারদার-ইন-ল। আমি বললাম, বারদার-ইন-ল। সর্দার বলিলেন, ব্যাস, দীক্ষা কার্যকর হয়ে গেল। দীক্ষা পাই আমি বলিলাম, আমার গুটিকতক প্রশ্ন করবার আছে। সর্দার বলিলেন, বলো। আমি বলিলাম, ইংরাজ তাড়াবার আপনারা কদ্দূর কি করেছেন? সর্দার একটু চঞ্চল হইয়া উঠিলেন, বললেন, ইংরাজ তাড়ানো মানে কি? আমি বলিলাম, আপনাদের বিদ্রোহ ইংরেজের বিরুদ্ধে তো? সর্দার সমস্ত সদস্যর দিকে একবার চক্ষু ফিরাইয়া লইয়া বলিলেন, কেবল ইংরাজ কেন, বিধিনিষেধের বেড়াজালে আটকিয়ে যারা মানুষ আত্মাকে খর্গ করেছে তাদের সবার বিরুদ্ধেই আমাদের বিদ্রোহ। আমি বলিলাম, ইংরেজ জাতি আজ বিধিনিষেধের নিগ্রে ভারতের ৩০ কোটি লোকের হাত পা বেঁধে রেখেছে। ওদের এদেশ থেকে তাড়াতে পারলে তবেই এই ৩০ কোটি লোকের মুক্তি হবে। এটা কি আপনারা মনে করছেন না? সর্দার বলিলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু ইংরেজ আমাদের হাত পায়ে বেঁধে রেখেছে, আত্মা তো বাঁধেনি। আমাদের স্থূল দেহই ইংরেজদের অধীন, আমাদের সূক্ষ্ম দেহের উপর তাদের কোনো হাত নেই। যত সব বিধিনিষেধই আমাদের সূক্ষ্ম দেহকে বন্ধনের অধীন করে রেখেছে। সেজন্য ইংরেজের চেয়ে আমাদের বড় শত্রু এই সমস্ত কুসংস্কারপূর্ণ বিধিনিষেধ। এ সময় নিগড় না ভাঙলে সভ্যতার পথে আমাদের পথ চলা অব্যাহত হবে না। বিধিনিষেধের বাঁধনের চাইতে তুমি যে ইংরেজের বাঁধনকেই বড় করে দেখছ, এতে করে তুমি মানুষের দেহকে আত্মার উপর স্থান দিচ্ছ। আমি উষ্ণ হয়ে বলিলাম, জালিওয়ানওয়ালাবাগ, চরমনাইর, কুলকাঠি প্রভৃতি স্থানে যেভাবে মানুষকে কীট পতঙ্গের মতো পিষে মারা হয়েছে, দেশবাসীর সাধারণ নাগরিক অধিকার যেভাবে ক্ষুণ্ণ করা হয়েছে, এ সকলকে কি আপনারা আমাদের আত্মার বিকাশের পরিপন্থী মনে করেন না? সর্দার কোনো কথা বলিবার আগেই সকলে চিৎকার করে উঠিলেন, এসবই চিন্তার দৈন্য, বুদ্ধির দাসত্ব। নতুন বাদার-ইন-ল আজও সংস্কার মুক্ত হতে পারেনি। সর্দার বলিলেন, শুনলে তো, তুমি আজও সংস্কার মুক্ত হতে পারোনি। এসব তোমার জাতিবিদ্বেষ, রেশিয়াল হ্যাট্রিক, ১৫৩ কধারায় অপরাধ। সমস্ত বিষয় বিশ্ব মানবতার দৃষ্টিকোণ থেকে দেখো। ইংরেজের অত্যাচারে এবং ভারতবাসীর অত্যাচারে মূলত কোনো পার্থক্য নেই। এই সমস্ত তুচ্ছ অজুহাতে যারা জাতিতে জাতিতে বিদ্বেষ সৃষ্টি করেছে, তারা সংকীর্ণ সংস্কারের দাস, বিশ্ব মানবতার শত্রু। আমি মনে মনে এই সমস্ত যুক্তির সরবত্তা স্বীকার করিয়া বলিলাম, আমি শুধু অত্যাচারের কথাই বলছি না। ইংরেজের আমাদের দেশ শাসন করার কি অধিকার আছে? সর্দার হাসিয়া বলিলেন, এ সমস্তই পূর্ব সংস্কার। ইংরেজ জাতি, ভারতবাসী, এসবই বিশ্ব মানবতার পরিপন্থী গণ্ডিত সংস্কার। বিশ্ব মানবতা যাদের আদর্শ, তাদের মধ্যে ইংরাজ, বাঙালি, তুর্কিতে কোনো ভেদজ্ঞান নাই। আর দেশ শাসনের কথা বলছ, দেশ শাসন কি আর সবাই করে? কতিপয় নির্দিষ্ট লোকই দেশের শাসনতন্ত্র পরিচালনা করে। এই নির্দিষ্ট কতিপয় কোন জাতের লোক তা যারা দেখে, তাদের দৃষ্টি সম্প্রসারিত হয়নি। তারা গতানুগতিকতার প্রভাব এড়াতে পারেনি। তারা প্রথা ও সংস্কারমুক্ত হতে পারেনি। আশা করি আমাদের দলের শিক্ষায় তোমার দৃষ্টি উন্নত হবে। আজকার সবার কাজ এখানেই শেষ করা যাক। বাদার-ইন-লগন, তোমরা এবার ওপেনিং সংটা গাও তো। সকলে ডেমোক্রেসি সঙ্গীত আরম্ভ করিলেন। আমার কর্ণ বধির হইবার উপক্রম হইলেও কোন রকমে চোখ কান বুঝিয়া বসিয়া রহিলাম। বিদ্রোহী দলের কাজকর্ম দেখিয়া আমি একরূপ নিরাশী হইয়া গিয়াছিলাম। তবু কিন্তু দুটি কারণে আমি ঢাকায় থাকিয়া গেলাম এবং বিদ্রোহী দলের বৈঠকে যোগদান করিতে লাগিলাম। প্রথম কারণ, আমার উত্তেজনা অনেকখানি কমিয়া যাওয়ায় এখন কি করা যায় সেই সম্বন্ধে অনিশ্চয়তা।
দ্বিতীয় কারণ, বিদ্রোহী দল হয়তো নতুন বলিয়া আমাকে সম্পূর্ণ বিশ্বাস করিতেছেন না, এই সন্দেহ। কিন্তু সপ্তাহকাল থাকিয়াও বিদ্রোহী দলের অস্ত্রের আড্ডার কোনো সন্ধান পাইলাম না। বিদ্রোহী দলের উপর রাগ হওয়া সত্ত্বেও কার্যান্তর না থাকায় উহাদের সহিত সম্পর্ক বিচ্ছেদ করিলাম না। একদিন রমনার মাঠে লেকের ধারে বসিয়া আকাশ পাতাল ভাবিতেছি, এমন সময় আমার কলিকাতার গড়ের মাঠের বন্ধু আসিয়া হাজির। আমি বিস্ময়ে দাঁড়াইয়া উঠিয়া বলিলাম, কি বাদার ইন ল, আপনি এখানে? কলকাতা থেকে কবে এসেছেন? দলে তো আপনাকে দেখতে পাওয়া যায় না। বন্ধু হাসিয়া বলিলেন, বেশ তো, এরই মধ্যে দলের সম্বোধনটা আয়ত্ত করে ফেলেছেন। তা আছেন কেমন? দল লাগছে কেমন? বলিয়া তিনি আবার হাসিলেন। আমি রাগত স্বরে বলিলাম, খুব বিদ্রোহী দলে আমাকে পাঠিয়েছিলেন। বলুন তো সাব, আপনার মতলবখানা কি? রাগ করবেন না, আপনাকে আমার সত্যি সত্যি বাদারিন ল ডাকতে ইচ্ছে হচ্ছে। ভদ্রলোক উচ্চস্বরে হো হো করে হাসিয়া উঠিলেন। আমি বিরক্তি ভরে লোকটার হাসি থামিবার অপেক্ষায় অন্যদিকে মুখ ফিরাইয়া রাখিলাম। অবশেষে হাসি থামাইয়া তিনি বলিলেন, আপনার যে পরিচয় পেয়েছি তাতে আপনার প্রতি আমার শ্রদ্ধা জন্মেছে। আপনি আমার কেবল বাদারিন ল নন, আপনি আমার ধর্মের ভাই। আপনার নিকট আসল কথার গোপন রাখব না। আমি পুলিশের সিআইডি বিভাগের লোক। ওই বেটাদের মুখ দিনরাত বিদ্রোহের বলি শুনে শুনে আমাদেরও প্রথমটা মনে হয়েছিল, চাই কি এরা ইংরেজের সাম্রাজ্যই চুরমার করে দেয়। তাই বড় মুখে বড় সাহেবের কাছে এদের সম্বন্ধে এত্তেলা দিয়েছিলাম এবং একটা বড় রকমের খানা তল্লাশেরও জোগাড় করে ফেলেছিলাম। আশা করেছিলাম এত বড় একটা কেসের আশকারা করেছি বলে ডাবল প্রমোশন একটা হয়ে যেতে পারে। কিন্তু সন্ধান নিয়ে দেখি কি, ওদের একটা বেটার মধ্যে রিভলিউশনারি স্পিরিট নেই। সব বেটাই গর্দভ। বন্ধুরা বললে, ওই গর্দভদের ধরিয়ে দিলে বড় সাহেব রাগ করবেন, কি চায় আমার চাকরিও যেতে পারে। তাই দু চারজন সত্যিকার রিভলিউশনারিকে ওই দলে ঢুকাবার জন্যে কিছুদিন আমাকে ঢাকা কলকাতা ছোটাছুটি করতে হয়েছে। এখন খোদার ফজলে আমি বেঁচে গিয়েছি। বড় সাহেব ইনকোয়ারি আদেশ না দিয়েই রিটায়ার্ড করে গেছেন। আপনাকে বিধা তাকলিফ দিলাম, মাফ করবেন। আসসালামু আলাইকুম বলিয়া ভদ্রলোক হনহন করিয়া চলিয়া গেলেন। আমি ক্রোধে ফুলিয়া উঠিয়াছিলাম। লম্বা নিঃশ্বাস ছাড়িয়া বলিলাম, বেটা বাদারিন ল। বাসায় ফিরিয়া আফতাবকে সব খুলিয়া বলিলাম। সে সিআইডির উদ্দেশ্যে কুটুক্তি করিয়া চুপ করিয়া গেল। আফতাব কথাটা কিভাবে দলে রিপোর্ট করিয়াছিল জানি না। দেখলাম দলের সবাই আমাকে এড়াইয়া চলিতে চাহিতেছেন। সর্দার আমাকে বলিলেন, তোমাকে আমরা প্রথমেই জানিয়েছি, বিশ্ব মানবতায় আমাদের আদর্শ। এতদিনেও যদি তোমার মন থেকে সংকীর্ণ জাতি বিদ্বেষ দূর না হয়ে থাকে, তবে তোমার আর আশা নেই। আরেকদিন আড্ডার দ্বারে পা দিয়াই শুনিতে পাইলাম, সর্দার বলিতেছেন, লোকটাকে আজই বিদেয় করে দাও, আর ম্যাজিস্ট্রেট ও পুলিশ সাহেবের কাছে এখনই এই মর্মে দুখানা পত্র লিখে দাও যে বিশ্ব মানবতায় আমাদের আদর্শ, সোশিয়াল রিফর্মই আমাদের কর্মপদ্ধতি, আর রাজভক্তি প্রচারই আমাদের জীবনের ব্রত। ব্রিটিশ সাম্রাজ্যের জন্য আমরা প্রাণ দিতে পারি। আর শোনো, আরো লিখে দাও যে আমাদের সভাপতির মামাতো ভাই গত মহাযুদ্ধে সাম্রাজ্যের জন্য প্রাণ দিয়েছেন। আমি একটু দেরি করিয়া ঘরে প্রবেশ করিলাম। সর্দারি প্রথম কথা বলিলেন, তোমার সঙ্গে ভদ্র ব্যবহার করে গতানুগতিকতার প্রশ্রয় দিতে চাইনে, নইলে তোমাকে আপনি এবং জনাব বলে জানিয়ে দিতুম আপনার সঙ্গে আমাদেরকে সম্বন্ধ নেই। আশা করি এতেই তুমি বুঝতে পারছ কাল থেকে আর তোমার এখানে আসার দরকার নেই। এখনই তোমাকে বিদায় করলে রাগ প্রকাশ করা হবে। রাগ একটা প্রথা, একটা গতানুগতিকতা। আমরা যে তোমার উপর রাগ করিনি, এখনই তার প্রমাণ দিচ্ছি। ওরে, কে আছিস? এক কাপ চা নিয়ে আই তো। এত ক্রোধেও আমার হাসি পাইল। আমি হাসিয়া বলিলাম, চা যে দিবেন, আমি আজ তো চিনি আনিনি। সর্দার বলিলেন, আত্মার দৈন্য, বেচারা সংস্কার মুক্ত হতে পারেনি। ওহে, তোমরা কেউ যদি চিনি এনে থাকো, চুপে চুপে ওকে খানিকটা দিয়ে দাও তো। আমি হাসিয়া বলিলাম, না বাদারিন ল, আমার চার দরকার নেই, আমি আসি। কিন্তু উঠিলাম না। পুলিশ সাহেব ও
ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত পত্রদ্বয়ের অবস্থা জানিবার জন্য বসিয়া রহিলাম। আমার শরীবার কোনো গতিক না দেখিয়া সর্দার হুকুম করিলেন, আমার সেই জরুরি পত্র দুখানা কি ডাকে দেওয়া হয়েছে? না হয়ে থাকলে জলদি পাঠিয়ে দাও বলিয়া তিনি জৈনক সদস্যের দিকে ইঙ্গিত করিলেন। খানিক পরেই জৈনক চাকর পত্র দুখানা লইয়া সাইকেলে বাহির হইয়া গেল। সুতরাং আমিও উঠিবার আয়োজন করিলাম। এমন সময় হঠাৎ পত্রবাহক চাকরটা ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, এইদিকে একপাল পুলিশ আসছে দেখে এলুম। সবাই একসঙ্গে চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, তবেই হয়েছে, শালার পুলিশ আসছে আমাদের গ্রেফতার করতে বলিয়া সবাই ছুটাছুটি করিয়া পালাইতে লাগিলেন। সর্দার চিৎকার করিয়া বলিলেন, ভাদারিন ল, তোমরা গতানুগতিক উপায়ে পালিও না। আত্মরক্ষার চিরন্তর সত্যকে স্বীকার করতে গিয়ে তোমরা অপবিত্র পথার প্রশ্রয় দিয়ে আমাদের সঙ্গের উদ্দেশ্যের অপমান করো না বলিয়া তিনি সম্পূর্ণ অভিনব ধরনের পদক্ষেপ করিয়া নিতান্ত অসাধারণ ক্ষিপ্রতার সঙ্গে সর্বাগ্রে পাচির টপকাইয়া সটকিয়া পড়িলেন। সকলে তাহার অনুসরণ করিলেন। আমি বিদ্রোহী বীরদের কাণ্ডকারখানা দেখিয়া বহুক্ষণ স্তম্ভিত হইয়া রহিলাম। তারপর যখন বাহির আসিলাম, তখন রমনা ময়দান নির্জনতায় খা খা করিতেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী কোন গল্পটি শুনতে চান কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।